প্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা কদিন থেকেই দেখছেন বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বে যে জঙ্গি বাহিনীর প্রতিষ্ঠার জন্য যে সরকার বাংলাদেশে স্থাপিত হয়েছিল, সেই সরকার যখন নতুন নির্বাচিত সরকার তারেক জিয়া সরকার আসলো, তারা সবাই চলে গেলেন। এখন চলে যাওয়ার পরে মন্ত্রী পরিষদের একে একে সদস্যরা বলতে শুরু করেছেন যে আমেরিকার সাথে ডক্টর ইউনূস যে চুক্তিটি করেছেন, ট্রেড এগ্রিমেন্ট নামে, বাণিজ্য চুক্তি নামে যেই চুক্তিটি করেছেন, প্রথমে ব্রিগেডিয়ার সাকাত সাহেব বললেন, আমি এই সম্পর্কে কোনো কিছুই জানি না। ডক্টর ইউনূসের একটি কিচেন ক্যাবিনেট ছিল, সেই কিচেন ক্যাবিনেটে এই সিদ্ধান্তটি হয়েছে। সুতরাং আমি কিচেন ক্যাবিনেটের অংশ ছিলাম না, অর্থাৎ সাকাওয়াত সাহেবকে তারা সেই অনুষ্ঠানে সেই কিচেন ক্যাবিনেটের অন্তর্ভুক্ত করেনি বলে তিনি জানতেন না। তার না জানার কারণ থাকতে পারে, এটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রপোজাল। সুতরাং উনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না, না চাইলে, অর্থাৎ প্রধান উপদেষ্টা চাইলে তার সাথে আলোচনা নাও করতে পারেন। এক। দ্বিতীয়, ডক্টর আসিফ নজরুল প্রকাশ্যে এসে প্রেসকে বলেছে এবং তার ফেসবুকেও বলেছে যে এই যে আমেরিকার সাথে যে চুক্তিটি হচ্ছে, এই চুক্তিটি সম্পর্কে আমার সাথে কোনো আলোচনা হয়নি এবং তিনি এ সম্পর্কে কোনো কিছু জানেন না। 2 নম্বর। 3 নম্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তৌহিদ হোসেন। একসময় তিনি জানু আমলা ছিলেন। আমলা থাকার পরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করার পর এবং তিনি দেশের বাইরে গিয়েও দায়িত্ব পালন করে এসেছেন, এসে এই সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হয়েছেন। তিনিও বললেন যে এই চুক্তি করার সময় আমার সাথে কোনো আলাপ আলোচনা হয়নি, কোনো যোগাযোগ হয়নি এবং যেই কিচেন ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কিচেন ক্যাবিনেটে তিনিও ছিলেন না। 4 নম্বরে আসেন যে আমাদের দেশে যে অ্যানার্কিস্ট মানে বন্ড বিপ্লবী ফরহাদ মাজারের বিনা কাবিনের স্ত্রী ফরিদা আক্তার, তিনি বললেন যে আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না এবং আমার সাথেও আমেরিকার যে চুক্তি, এই চুক্তি নিয়ে কোনো সলা পরামর্শ করা হয়নি। তবু আমি এই চুক্তির কৃষি সম্পর্কিত যে অংশটি আছে সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছি। খেয়াল করে দেখেন, 4 জন মন্ত্রী কিন্তু অলরেডি তাদের ভার্ডিক্ট, তাদের যে অবস্থান সেটি ক্লিয়ার করেছেন। এখন কে সত্য কে মিথ্যা আপনি কিভাবে বুঝবেন? খেয়াল করে দেখেন, বাংলাদেশ যখন কোনো একটি রাষ্ট্রের সাথে, বিদেশি কোনো রাষ্ট্রের সাথে কোনো চুক্তি করে, তাহলে ওই চুক্তিটির প্রপোজাল সাধারণত যেই ডিপার্টমেন্ট সম্পর্কিত চুক্তি, সেই ডিপার্টমেন্টের থেকেই প্রথমে আসে। যেমন যদি পররাষ্ট্র বিষয়ক কোনো ডিপ্লোম্যাটিক কোনো চুক্তি হয়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসে। যদি প্রতিরক্ষা বিষয়ক কোনো চুক্তি হয়, সেটা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রথমে শুরু হয়। যদি জ্বালানি বিষয়ক কোনো চুক্তি হয়, সেটা জ্বালানি মন্ত্রণালয় থেকে আসে। এমনি করে যতগুলো মন্ত্রণালয় আছে এবং তার সচিব আছে, তার মন্ত্রী আছে বা প্রতিমন্ত্রী আছে, সেই মন্ত্রণালয় থেকে প্রথমে সেই প্রস্তাবটি উত্থাপন করা হয়। কোথায় উত্থাপন করা হয়? ক্যাবিনেটে। ক্যাবিনেট যখন নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত নেওয়ার পর যে এটার পক্ষে পজিটিভ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তখনই বলটা রান করতে শুরু করে। খেয়াল করে দেখেন, আমাদের এখানে আমরা যে চুক্তিটির সাথে, যে গোলামি চুক্তিটির সাথে আমেরিকার সাথে হয়েছে বলে আমরা বলছি ট্রেড এগ্রিমেন্ট, এই ট্রেড এগ্রিমেন্টটি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত। তাই প্রথমত এই চুক্তিটি বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত, তিনি তিনি ক্যাবিনেটে নিয়ে এসছেন। নিয়ে আসার পর এটি কনসেপচুয়ালি অনুমোদিত হলো। অনুমোদিত হওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ে, অর্থাৎ আন্তদেশীয় কোনো চুক্তি যখন হয়,
একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের, সেটি বাণিজ্য বিষয়ক হোক, প্রতিরক্ষা বিষয়ক হোক, জ্বালানি বিষয়ক হোক, আদম পাচার বিষয়ক হোক, মাদক নিয়ন্ত্রণ বিষয় হোক, যেই কোনো বিষয়েই হোক, প্রথমত যদি এটা আন্তর্জাতিক কোনো চুক্তি হয় তাহলে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেটা পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা পর্যালোচনা করে একটা অভিমত দেয়। অর্থাৎ এই অভিমতটা নেওয়া হয় এই কারণে যে যেহেতু দুইটা দেশের সম্পর্ক এখানে জড়িত, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক আরও যে কন্ট্রিবিউটাররা আছে তাদের কোনো স্বার্থের বিরুদ্ধে কিছু যাচ্ছে কিনা, আমাদের আরও অন্যান্য আন্তর্জাতিক যেসব চুক্তি রয়েছে সেই সব চুক্তির সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে কোনো রকমের পাটল তৈরি হবে কিনা, এই বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয় স্ক্রুটিনি করে। স্ক্রুটিনি করে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সচিব অথবা অতিরিক্ত সচিব তাদেরকে দিয়ে সেটা সিগনেচার করে আবার পাঠানো হয় বাণিজ্য মন্ত্রণালয়, অর্থাৎ যে মন্ত্রণালয়ে সেটা ইনিশিয়েট করেছে তাদের কাছে। তো এখন তৌহিদ হোসেন সাহেব বলছেন যে আমাকে এই বিষয়ে কোনো কিছু জানানো হয় নাই, আমি কোনো স্বাক্ষরও করি নাই, যে ক্যাবিনেট এটা অ্যাপ্রুভ করেছে ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের আমি মেম্বারও ছিলাম না। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের যে দেশে বাংলাদেশ নামক এই দেশে একটা রুলস অফ বিজনেস রয়েছে, অর্থাৎ একটা মন্ত্রী পরিষদে কোনো বিল আসলে অথবা সচিবালয়ে কোনো বিল গেলে অথবা আন্তর্জাতিক কোনো চুক্তি করতে গেলে অথবা কোনো একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে গেলে কি রুলস অফ বিজনেস ফলো করতে হবে সেটা কিন্তু সেখানে বলা আছে। সেই রুলস অফ বিজনেস যদি মান্য করা না হয়, সেই রুলস অফ বিজনেস যদি ফলো করা না হয়, তাহলে যেই কোনো সময়ে কোনো ব্যক্তির আবেদনে সুপ্রিম কোর্ট সেই চুক্তিকে বাতিল ঘোষণা করতে পারে। খেয়াল করে দেখেন, তাহলে আমরা কি বিশ্বাস করব তৌহিদ হোসেন সাহেব আসলেই জানতেন না, তিনি আসলে কিচেন ক্যাবিনেটের অংশ ছিলেন না, সেই জন্য জানতেন না? আমরা কি বিশ্বাস করব যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিলটি পাঠানো হয় নাই যে আন্তর্জাতিক এরকম একটা চুক্তি করতে গেলে যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে কোনো সমস্যা হবে কিনা? যেমন মনে করেন ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে সমস্যাটা কোন জায়গায় আপনি দেখেন, ইউরোপিয়ান ইউনিয়নে আমরা যেই পরিমাণ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং রপ্তানি করি প্রতি বছর, সেটা আমেরিকার তুলনায় 5 গুণেরও বেশি। তাহলে খেয়াল করে দেখেন, আমেরিকার সাথে কোনো চুক্তিতে এখানে কিন্তু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইস্যুটা মূল ফান্ডামেন্টাল ছিল। আমেরিকা বলেছিল যে আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের উপরে 50% শুল্ক আরোপ করবে। তাহলে এই আমেরিকাতে আমরা মাত্র 10% আমাদের প্রোডাক্ট রপ্তানি করি, যেখানে 50%-এরও উপরে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে করি। সেই ক্ষেত্রে এই রকম একটা চুক্তিতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের কি রকমের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ব্রেকডাউন হতে পারে, আমাদের অর্থনীতিতে কিভাবে সেটা ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই বিষয়টা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেখার কথা ছিল। আর তিনি বলছেন তিনি দেখেননি, তিনি জানেন না, তিনাকে জানানো হয় নাই। যদি এটিই সত্য ধরেন, তাহলে এই চুক্তির কিন্তু বাস্তবায়ন, লিগ্যাল যে স্ট্যান্ডার্ড সেটা নেই এবং সেটা কোনো চুক্তি হতে পারে না। এক, এরপরে আসেন বাণিজ্য মন্ত্রণালয়ের এই ইনিশিয়েটেড, এটা যখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসবে তারপরে পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। কারণ হচ্ছে একটা রাষ্ট্র মানে হচ্ছে একটা আইনগত প্রতিষ্ঠান। রাষ্ট্র একটা আইনগত প্রতিষ্ঠান, একটা আইনি কাঠামোর ভিতরে মানুষের সম্পর্ক, রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক, বাংলাদেশের সাথে অন্য দেশের সম্পর্ক, সমস্ত কিছুর মূল ভিত্তি হচ্ছে আইন। অর্থাৎ রাষ্ট্রীয় আইনে সেটা কিভাবে আছে, সেটা আইনের ভিত্তিটাকে ফলো করা হয়েছে কিনা সেটা দেখার জন্য, অর্থাৎ আইনগত বিষয়ে স্ক্রুটিনি করার জন্য এটা পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয় সেটা দেখেন যে রাষ্ট্রীয় আইনে কোনো ব্যাঘাত ঘটেছে কিনা, আন্তর্জাতিক আইনের আমাদের যেসব অব্লিগেশন রয়েছে সেই সব অব্লিগেশন কোনো জায়গায় লঙ্ঘন হচ্ছে কিনা, অথবা আমরা যে আন্তর্জাতিক বিভিন্ন এই কনভেনশনে সাইন করেছি,
মনে করেন আমাদের তো এই বাংলাদেশটা অনেকগুলা কনভেনশনের অংশ। এই যে সব কনভেনশনে আমরা সাইন করেছি, সেখানে আমাদের একটা অব্লিগেশন ক্রিয়েট হয়। সেই কোনো অব্লিগেশন এখানে ভঙ্গ হচ্ছে কিনা, অর্থাৎ আন্তর্জাতিকভাবে আইনের অধীনে থেকে আমাদের যে কাজ করার কথা সেই কাজ আমরা প্রপারলি করতে পারবো কিনা এই চুক্তির পর, সেটা দেখার দায়িত্ব কিন্তু আইন মন্ত্রণালয়ের। এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে, বাংলাদেশের যে বিদ্যমান আইন ব্যবস্থা রয়েছে, সেটা এই এই মানে চুক্তিটি অর্থাৎ এই ট্রেড এগ্রিমেন্টটি কোনোভাবে আমাদের বিদ্যমান আইন বিধি এবং রুলস অফ বিজনেসের সাথে কন্ট্রাডিক্ট করে কিনা সেটার সার্টিফাই করবে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স হয়ে আসলে তারপরে যাইয়া সেটি চুক্তিটি স্বাক্ষরের জন্য উপযুক্ত বলিয়া ধরে নেওয়া হবে। তাহলে খেয়াল করে দেখেন, ইনিশিয়েট করার কথা বাণিজ্য মন্ত্রণালয়, তারপরে ক্যাবিনেট ডিভিশন, সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স আসার পরে তারপরে আইন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স আসার পরে সেটি চুক্তি হওয়ার যোগ্য বলিয়া বিবেচিত হয়। এখন দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা তো বললাম, এই যে আইন মন্ত্রণালয়ে আসিফ সার, এই আসিফ সার যিনি মিথ্যার উপরে বসবাস করেন, তার কথা বিশ্বাস করা খুবই দুরূহ ব্যাপার। তিনি বলছেন তিনি জানেন না। তিনি যদি না জানেন, তার সচিব যদি না জানে, তার মন্ত্রণালয় যদি স্ক্রুটিনি করে সেখানে কোনো সিগনেচার করে না থাকেন, নোট দিয়ে না থাকেন, তাহলে বাংলাদেশের রুলস অফ বিজনেস এবং বাংলাদেশের বিদ্যমান আইন এবং প্রসিডিউর অনুসারে সেটি একটি নাল অ্যান্ড ভয়েড চুক্তি। সুতরাং কে স্বাক্ষর করলো, কারা স্বাক্ষর করলো, এটাতে কিছু আসে যায় না। এটি কোনো বৈধ কোনো চুক্তি হিসেবে গণ্য হবে না। এরপরে আসেন, যদি এই প্রসিডিউরগুলো, এই সিস্টেমগুলো ফলো না করে ডক্টর ইউনূস এককভাবে তার কিচেন ক্যাবিনেটে কে কে, একজন হচ্ছে ওই সুন্দরী, ওই যে রাজাকারের কন্যা সুন্দরী, যিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেই সুন্দরী নারী আদিলুর রহমান শুভ্র, ডক্টর আসিফ নজরুল, ফয়জুল, ডক্টর ইউনূস, আর একজন হলেন, তিনি হলেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরা ছিলেন মূলত কিচেন ক্যাবিনেট। এই কিচেন ক্যাবিনেটে যে পাশ হয়, সেখানে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠতম সহযোগী নজরুল বলছেন যে তিনি জানেন না, দেখেননি, তার সাথে কোনো আলোচনা হয়নি। সুতরাং যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়ম ফলো করা দরকার ছিল সেটা করা হয়নি, যেহেতু আইন মন্ত্রণালয়ের যে নিয়ম ফলো করা দরকার ছিল, রুলস অফ বিজনেস যেটা ফলো করা দরকার ছিল সেটাও করা হয়নি, তাহলে এইটি কোনোভাবেই বাংলাদেশের সাথে বাধ্যকরী চুক্তি আমেরিকার সাথে হতে পারে না। তাহলে এখন কি করতে হবে? এখন সরকারের উচিত এই বিষয়টিকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া। কেননা সুপ্রিম কোর্টে যদি নিয়ে যাওয়া হয়, তাইলে বাংলাদেশের আইনের ব্যাখ্যা দেওয়া, যখন বাংলাদেশ বিদেশি কোনো পক্ষের সাথে কোনো চুক্তি করে, সেটি পার্লামেন্ট রেকটিফাই করে এবং সেটি পরবর্তীতে বাংলাদেশের আইন হিসেবে গণ্য হয়। কারণ বাংলাদেশ এটা অমান্য করলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এটার কম্পেনসেশনের এবং এটা আইন লঙ্ঘনের সম্মুখীন হয়। সেই জন্য এটিও বাংলাদেশের আইন হিসেবে কার্যকর। এই কার্যকর ব্যবস্থায় যদি পরীক্ষা করতে হয়, তাইলে এখন সুপ্রিম কোর্টের কাছে অর্থাৎ হাইকোর্ট ডিভিশনে একটি রিটের মাধ্যমে নিয়ে যাওয়া উচিত। অন্য কেউ নিলে হবে না, শুধু সরকার দলীয় লোকেরা নিলে হবে। কেন হবে? কারণ বর্তমানে বাংলাদেশে যে বিচার বিভাগ পৃথিবীর ইতিহাসে সবচাইতে দুর্বলতম, সবচাইতে পরাধীন যে বিচার ব্যবস্থা বাংলাদেশে, সেটা এখন বিদ্যমান। কারণ একজন প্রধান বিচারপতি শুধু তার জাজমেন্ট দেওয়ার কারণে, যেটা তার রাইট, যেটা কনস্টিটিউশন তাকে পাওয়ার দিয়েছে সেই অনুসারে দেওয়ার কারণে 2 বছরেরও বেশি সময় ধরে মিথ্যা মামলায় জেলখানায় পড়ে আছে। ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে একজন চিফ জাস্টিসকে দাঁড়াতে হচ্ছে মিথ্যা মামলায়, খুনের মামলায়। সেই দেশে আইন যে কাজ করছে না, বিচার যে কাজ করছে না, এটা বোঝার জন্য মহাপণ্ডিত হওয়ার দরকার নেই। তাই এখন যদি সরকার শুধু চায় তাহলে হবে। আর সরকার কি চাইবে?
না, চাইবে না। কেন চাইবে না? ডক্টর ইউনূসের স্যালারা বলেছেন যে এই চুক্তি করার আগে তারেক রহমানের সাথে কনসেন্ট নেওয়া হয়েছে, শফিকুর রহমান জামাতের প্রধান তার কাছ থেকেও কনসেন্ট নেওয়া হয়েছে। তার মানে তাদেরকে কোন ধরনের কি প্রেশার দিয়ে নেওয়া হয়েছে, তারা সবাই একই গোয়ালের গরু। এই একই গোয়ালের গরুরা যদি কিছু না করে, তাহলে বাংলাদেশে বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ এটাকে চ্যালেঞ্জ করা উচিত, এবং সুপ্রিম কোর্টকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলে এই চুক্তিটি নাল অ্যান্ড ভয়েড হিসেবে সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করবে। আসুন আমরা এই বিষয়টিকে আদালতের শরণাপন্ন করি, কারণ এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে একটা পরাধীন রাষ্ট্র করা হয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড সেটা দুর্বল করে দেওয়া হয়েছে, এবং আমাদের অর্থনীতিকে, আমাদের রাষ্ট্রের ভৌগোলিক কাঠামোকে আস্তে আস্তে দখল করে ধ্বংস করার দিকে আগাচ্ছে। আমরা যদি এখনই সোচ্চার না হই, আমরা যদি এর প্রতিবাদ যদি এখনই না করতে পারি, এখনই যদি এটার বিধান করা না যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ পলাশিরাম কানন যেভাবে 190 বছরের জন্য শেষ করে দিয়েছিল, আগামী 20 বছরের জন্য সেটাও সেই একই পরিণতি বয়ে আনবো বলে আমি মনে করি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।